আচ্ছা, আমরা তাহলে ইভা বেলিনের আর্টিকেলে চলে যাই। সো হু উইল স্টার্ট দ্য ইভা বেলিনস আর্টিকেল? ইভা বেলিনের আর্টিকেল কি নিয়ে আলাপ করেছে? মাসুদা? কেন ডেমোক্রেসি কাজ করে না, ইয়েস। এটা নিয়ে বেসিক্যালি পুরো আর্টিকেলটা। ওকে। এবং ইভা বেলিন অ্যানালাইজ করে ডিফারেন্ট কারণ, যা যা মানে ধারণা করা হয়, এবং তার নিজের আইডিয়াস ফাইনালি অ্যাড করে। ওকে, গুড। সো তিনি আলাপ করছেন যে ইন মেজরিটি অফ দা মিডল ইস্টার্ন কান্ট্রিজ, তিনি 22 মিডল ইস্টার্ন কান্ট্রিজ এর আলাপ করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন সিন্স 1972 টু 2000 তিনি দেখিয়েছেন যে সেখানকার যে পলিটিক্যাল যে ইন্ডিকেটর গুলো আছে, ফ্রিডম হাউস যে রিপোর্ট গুলো আছে, এটার কোনো ধরনের অ্যাডভান্সমেন্ট ঘটেনি, এবং সবগুলো যেরকম অথরিটেরিয়ান ছিল 1972 তে, 2002 টু 3 তেও তারা রিমেইন দ্য অথরিটেরিয়ান। ওকে। এবং ফ্রিডম হাউসের রিপোর্টের মধ্যে বরং আরো কিছু কিছু ক্ষেত্রে অনেক রাষ্ট্র আরো এটি ডেটোরিয়েটেড। হ্যাঁ, তোমার সেখানকার যে ইন্ডিকেটর গুলো আছে সেটা ইট মোস্টলি ডেটোরিয়েটেড। ওকে, ক্লিয়ার? সো তিনি আলাপ করছেন কেন এই যে এই পরিমাণ রোভাসনেস, যে তিনি বলতেছেন যে 20টার মধ্যে এই যে তোমার হচ্ছে 2 আউট অফ 21 কান্ট্রিজ কোয়ালিফাই, মানে 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 চিন্তা করতে পারো যে 21টার মধ্যে 19টা তোমার হচ্ছে রাষ্ট্রের মধ্যেই অথরিটেরিয়ানিজম। কেন আবার যে দুটার মধ্যে আছে সেটা যে আবার কতটুকু ডেমোক্রেটিক, দ্যাট ইজ ডিফারেন্ট। সো তিনি আলাপ করছেন যে কেন এই জিনিসগুলো ঘটলো, মধ্যপ্রাচ্যেই কেন এত বেশি মানে রোভাস্ট অথরিটেরিয়ানিজম। তিনি বলতেছেন আমরা অনেকেই হচ্ছে কিছু জিনিস ধরে নিই যে কেন একটা রাষ্ট্রে অথরিটেরিয়ানিজম। একটা জিনিস আমরা ধরে নিই হচ্ছে, অনেকগুলো কারণকে আমরা আলাপ করি যে যে কোনো একটা রাষ্ট্র, যেমন আমরা জাস্ট ফিউ মিনিটস ব্যাক উই হ্যাভ ডিসকাস যে ওয়াই একটা রাষ্ট্র ডেমোক্রেটিক, ওয়াই একটা রাষ্ট্র ডেমোক্রেটিক না, আমরা অনেকগুলো ইন্ডিকেটর আলাপ করেছি। তিনিও বলেছেন মিডল ইস্ট নিয়ে অনেকে ইন্ডিকেটর গুলো নিয়ে আলাপ করে, যেমন একটা ইন্ডিকেটর হচ্ছে যে সেখানে কি নেই, সিভিল সোসাইটি হচ্ছে উইক, হ্যাঁ, লেবার ইউনিয়ন ঠিকঠাক মতো কাজ করে না, এটা একটা, তাই না? আসলে তো মিডল ইস্টে কোনো তোমার হচ্ছে সিভিল সোসাইটি নেই, আছে সেই অর্থে ভাইব্রেন্ট সিভিল সোসাইটি আছে কোন রাষ্ট্রে? নেই। বরং কিছু কিছু রাষ্ট্রে আমরা দেখেছি যে সরকার কর্তৃক পয়সা দিয়ে সিভিল সোসাইটিকে পালা হয়। সো এরকম একটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে তোমার তোমার সেখানকার ইকোনমিটা হচ্ছে মোস্টলি রাষ্ট্রের হাতে। হ্যাঁ, despite nearly 2 decades of experimentation with structural adjustment, the public sector continues to account for a major share of employment and gain. So সেখানে তিনি যেটা আলাপ করছেন যে মোস্টলি যে সেখানকার ইকোনমিটা হচ্ছে মূলত রাষ্ট্রের হাতে, এই জন্য সেখানে কোনো ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটে না। থার্ড হচ্ছে সেখানকার জনগোষ্ঠী হচ্ছে মোস্টলি দে আর পুয়ার, ইলিটারেট, হ্যাঁ, ইনইকুয়ালিটি প্রচুর। সো ইনইকুয়ালিটির কারণে সেখানে একটা অথরিটেরিয়ানিজম আমরা মনে করি। ফোর্থ, আমরা অনেকে মনে করি যে ডেমোক্রেসি, যে চিন্তা করো যে কোনো একটা জিনিসের যখন সেন্টার থেকে যত দূরে যায়, হ্যাঁ, সেন্টার থেকে যে কোনো একটা জিনিস যত দূরে যায়, যেমন বাংলা ভাষার আমরা এই যে তথাকথিত শুদ্ধ বাংলার একটা টেন্ডেন্সি দেখো না, সবচেয়ে শুদ্ধ বাংলা কোনটা? তথাকথিত শুদ্ধ বাংলা কোন কোন এলাকার মানুষ সবচেয়ে শুদ্ধ বাংলায় কথা বলে? কুষ্টিয়া। কুষ্টিয়া। কারণ কুষ্টি হচ্ছে বাংলাদেশের সেন্টারে, তাই না? পুরো বাংলাটাকে যদি ইফ ইউ মানে তুমি যদি কল্পনা করো বাংলাটাকে, সো মিডলটাকেই কিন্তু আমরা সেন্টার ধরছি, তাই না? সো কুষ্টিয়া থেকে যত দূরে যাবে ভাষা তত ডিস্টর্টেড হবে। হ্যাঁ, এদিকে ডানে বাঁয়ে মানে সামনে পিছে যেদিকে যাও, চিন্তা করছো, খেয়াল করছো জিনিসটা? হ্যাঁ, সো একই রকম ভাবে ডেমোক্রেসির একটা সেন্টার আছে, যত দূরে যাবে এটা তত ডেক্লাইন করবে, বুঝছো? এরকম একটা অনেকে ব্যাখ্যা দেন। হ্যাঁ, যে যেহেতু সেন্টারটা ইউরোপে, যত দূরে যাচ্ছে সেখানে তত ডেক্লাইন করছে। হ্যাঁ, মিডল ইস্টে এসে এটা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি এক্সট্রিমলি সরি, আমার খুব ইম্পর্টেন্ট একটা কল আসছে, আমি একটু রিসিভ করছি। হ্যাঁ। আচ্ছা, সরি, আমরা হচ্ছে একটা হচ্ছে সরি একটা প্রজেক্টের ইয়া ছিল তো, সরি, উনি হুট করে কল করেছেন। আচ্ছা, সো হচ্ছে এটার নাম হচ্ছে, সো আমরা অনেকে ধরে নিই যেটা, হ্যাঁ,
আর আরেকটা হচ্ছে রিজন যে মিডল ইস্টে তোমার হচ্ছে এই যে অথরিটেরিয়ানিজমের আরেকটা রিজন হচ্ছে ওই যে আমরা ধরেই নিছি যে ইসলাম, হ্যাঁ, কালচারাল কারণ, যেটা নিয়ে আমরা অলরেডি উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন আওয়ার লাস্ট ক্লাস, হ্যাঁ। সো উনি বলছেন যে আমরা মিডল ইস্টের প্রেক্ষাপটে যে আলাপগুলা করছি যে রিলিজিয়ান এটা ডেমোক্রেসি সেন্টারে না, সেখানে সিভিল সোসাইটি নেই, তোমার সেখানে এটার নাম হচ্ছে মানুষজন খুবই পুয়ার, দেয়ার মানে ইনইকুয়ালিটি সেখানে রোভাস্ট, হ্যাঁ, এই সব কারণে সেখানে হচ্ছে অথরিটেরিয়ানিজম। তখন এই সকল আলাপকে কিন্তু হচ্ছে ইভা বেলিন তিনি এগুলাকে ক্রিটিক করেছেন। তিনি বলছেন দিজ আর নট ট্রু, কারণ পৃথিবীর অসংখ্য রাষ্ট্র আছে দে আর পুয়ার বাট দে আর ডেমোক্রেটিক। পৃথিবীর অসংখ্য রাষ্ট্র আছে দে আর নট তোমার ইন দ্য সেন্টার অফ ডেমোক্রেসি, ফার অ্যাওয়ে ফ্রম দ্য ডেমোক্রেসি, তাই না, ডেমোক্রেটিক সেন্টার বাট দে আর তোমার হচ্ছে ডেমোক্রেটিক। কিছু রাষ্ট্র আছে মুসলিম বাট স্টিল সেখানে কোনো না কোনো উপায় মানে অল্প বিস্তর হলেও তোমার সেখানে ডেমোক্রেসির চর্চা আছে। আবার কিছু রাষ্ট্র আছে সেখানে সিভিল সোসাইটি খুবই উইক কিন্তু সেখানে এক ধরনের ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটেছে। কিন্তু কি এমন জিনিস ঘটেছে, তিনি এরপরে আলাপ করেছেন হচ্ছে মানে সাহারা মানে আফ্রিকান, উত্তর আফ্রিকান কিছু রাষ্ট্রের আলাপ করেছেন যে সেসব রাষ্ট্র অথরিটেরিয়ান ছিল কিন্তু সেখানে এক ধরনের ট্রানজিশন ঘটেছে, মানে ডেমোক্রেসির দিকে আস্তে আস্তে এক ধরনের রূপান্তর ঘটেছে। কিন্তু মিডল ইস্টে এমন কি জিনিস ঘটেছে যে এখানে শুধু অথরিটেরিয়ানিজমই না, বরং ডেমোক্রেসির দিকে কোনো ধরনের এক ধরনের ট্রানজিশনই ঘটে নাই। ক্লিয়ার? কোনো ধরনের ট্রানজিশনই ঘটে নাই। কি এমন জিনিস ঘটেছে? ওকে, সেই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য তিনি তখন কি বললেন? আচ্ছা, তিনি এখানে এই যে আমি জানি না এগুলো এগুলো আলাপ করার দরকার নেই, আই থিংক এখন রাইট নাও তুমি এগুলো পড়ে নিও। তিনি আলাপ করেছেন যে ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে কি তোমার হচ্ছে এইটা কে কে বলবা, মাসুদা? উনি কি কি বিষয় আলাপ করেছেন? উনি বলতেছেন দিজ আর নট দ্য কারেক্ট ফ্যাক্টরস যে কারণে এখানে অথরিটেরিয়ানিজম, বরং এখানে এমন কিছু জিনিস আছে যে জিনিসটা হচ্ছে মানে হচ্ছে মেইন ফ্যাক্টরস অফ অথরিটেরিয়ানিজম। হোয়াট আর দোজ ফ্যাক্টরস? বেসিক্যালি অনেক রাষ্ট্রের অনেক টাকা আছে ইয়েস, অয়েল থেকে পাওয়া। হ্যাঁ, তো ওকে, ওই টাকা দিয়ে they pay every the members of society, তারপর এরকম একটা সাইকেলের মতো হয়ে আছে যে হ্যাঁ, আহ, এই অথরিটেটিভ সিস্টেমটাই মানুষ পছন্দ করে, রাইট? ইয়েস। সো ইয়েস, সো সেখানে মাশায়েখ বলো। coercive apparatus. হ্যাঁ, উনি কি কি জিনিস আলাপ করেছেন ইভা ভেলিন? প্যাভেলিয়ন রিজনের এক্সপ্লেনেশনের কারণে 5টা পয়েন্ট এনেছেন। হুম হুম I'll stick to the first point for now, যে যে সিভিল সোসাইটিটা হচ্ছে মানে স্ট্রাকচারালি উইক। না 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 এটা না হচ্ছে ওনার মাশায়েখ, আমরা তুই যে অলরেডি ডিসকাসড ইট যে আমরা 5টা রিজন তো আমরা আলাপ করেছি, যে 5টা রিজনের কারণে উই হ্যাভ অলরেডি ডিসকাস যে আমরা 5টা, উনি বলছেন যে এই 5টা রিজন দিজ আর নট ট্রু ইন ইন কেস অফ মিডল ইস্ট, তাই না? তিনি বলছেন যে এই 5টা ডেসপাইট মানে your sound is lagging up. আমার কথা কি ইয়া করছে? না স্যার, না, আমার কাছে মনে হয় মাশায়েখ তোমারটা হচ্ছে কেটে ইয়া কেটে করছে, আসছে। তোমারটা বোধহয় মাশায়েখ তোমারটা হচ্ছে ইয়া করছে। হ্যাঁ হ্যাঁ, আমারটা কেটে কেটে আসছে। না স্যার, শুনতে পাচ্ছি তো। মাশায়েখ তুমি থেমে যাচ্ছ, আচ্ছা, মাশায়েখ তুমি থেমে যাচ্ছ। Okay. সরি। আচ্ছা, আমরা তো আলাপই করেছি, উনি তো শুরুই করেছেন 5টা রিজনস ফ্যাক্টরস যেগুলো অথরিটেরিয়ানিজমকে শেপ এবং রিশেপ করে। তিনি বলতেছেন দিস 5 ফ্যাক্টরস ইজ নট রিলেভেন্ট, মানে দিস আর নট রিলেভেন্ট ইন কেস অফ মিডল ইস্ট। কেন ইন কেস অফ মিডল ইস্ট এগুলো কেন রিলেভেন্ট না? কারণ এই ফ্যাক্টরস গুলো থাকা সত্ত্বেও অনেক দেশে ডেমোক্রেসি আছে, কিন্তু মিডল ইস্টে এমন কি জিনিস আছে যে জিনিসের কারণে সেখানে অথরিটেরিয়ানিজম, আবার একই সঙ্গে সেখানকার অথরিটেরিয়ানিজম থেকে ডেমোক্রেসি দিকে কোনো ট্রানজিশন আমরা দেখি না। ফার্স্ট অফ অল তিনি যে জায়গাটা আলাপ করেছেন সেটা হচ্ছে কি তোমার হচ্ছে তোমার প্রচুর পয়সা আছে। সো খেয়াল করো, এদিকে তাকাও। দ্য রোবাস্টনেস অফ দ্য কোয়েশ্চেন, এটা কে পড়বা? একটু পড়ো তো, প্রত্যয় পড়ো, রিড ইট আউট, ফার্স্ট ওয়ান। robustness of the coercive না, কোয়েরসিভ apparatus is directly linked to maintenance of ফিসক্যাল হেলথ। fiscal health. আচ্ছা, এটা একটু পড়ো তো, পুরোটা পড়ো তো, নিসা একটু পড়ো তো। দ্য সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, নিসা।
sir. বলো এই যে এটা পড়ো, দ্য সিকিউরিটি এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, এখান থেকে পড়ো। The security establishment is most likely to give up when its financial foundation is seriously compromised, when the military can no longer pay the salaries of its recruits and the security forces cannot guarantee supplies of arms and ইমিউনিশন। ammunition. The coercive apparatus disintegrates from within. For example, থ্যাংক ইউ ফর রিডিং দিস। আচ্ছা, সো মাসুদা দেখো ইন্টারেস্টিং জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে তাদের প্রচুর পয়সা থাকার কারণে দে ক্যান ইজিলি রিয়ার অফ দা তোমার হচ্ছে মিলিটারি। যে জিনিসটা সাব সাহারাতেও তোমার হচ্ছে অথরিটেরিয়ানিজম ছিল, কিন্তু সেখানে তাদের প্রচুর পয়সা ছিল না। এই যে নর্থ আফ্রিকান কান্ট্রিগুলোতে দে ডোন্ট হ্যাভ এনাফ তোমার হচ্ছে ওয়েলথ, এই জন্য তারা মিলিটারিকে পয়সা দিতে পারে না, দিতে পারে না, সেখানে এই জন্য একটা ট্রানজিশন ঘটেছে। এখানে যেহেতু তাদের পয়সা আছে এবং পয়সা দিয়ে তারা ইজিলি মিলিটারিকে কি করতে পারছে, মিলিটারিকে লালন পালন করতে পারছে, তাদেরকে ঠিকঠাক মতো অস্ত্র দিতে পারছে, সেই কারণেই কিন্তু তারা কিন্তু খুব ইজিলি কি করতে পারছে, তাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে স্টপ করে রাখতে পারছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? জি স্যার। আমি জানি না বাকিরা আমার ক্লাসের মধ্যে আছে কিনা, আমি জানি না। I don't know Saima Asgari with us, I don't know Mubashira with us, I don't know Liana with us. আমি তো তোমাদের কোনো কথাই শুনি না, আমি কি একদিক থেকে শুধু বলে যাব? মনে রেখো, শোনার মধ্য দিয়ে তোমরা, আমি জানি না তোমরা সাইকোলজি কোর্স করেছো কিনা, লেস দেন 20% মানুষ লার্ন করে। বরং বলা হয় পার্টিসিপেশন এডুকেশন, যত বেশি পার্টিসিপেট করবা তত বেশি শিখবা। বুঝছো? তোমাদের সাইকোলজি কোর্স নিয়েছো কিনা আমি জানি না। ওকে, সো ক্লিয়ার? Sir, হ্যাঁ বলো। sir, so is this like that money can actually help with almost anything? হ্যাঁ, ইয়েস, মানি। সো এখানে হচ্ছে মূলত যে জায়গাটা হচ্ছে সেখানে পয়সা, আমি এগুলো নিয়ে আরো ডিটেল আলাপ করব। সেখানে কিভাবে মিলিটারি ইস্যুটা আমি খুব ডিটেল আলাপ করব। এটা মোস্টলি ইট ইজ দ্য ইস্যু অফ দা তোমার হচ্ছে মিলিটারি ইস্যু, সিকিউরিটি ইস্যুটাকে তারা থ্রু ওয়েলথ তারা এই জিনিসটাকে করেছে। সেকেন্ড হচ্ছে খুব ইন্টারেস্টিংলি সেখানে মনে রাখবা মেইনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল সাপোর্ট নেটওয়ার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা একটা ইন্টারন্যাশনালি তারা সাপোর্ট পেয়েছে। সো ইন্টারন্যাশনালি কেন সাপোর্ট পেয়েছে, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু। এটা কে পড়বা? Who will read it out? Saima, would you like to read it out for us? Coercive regimes. Acha, Novel poro, please. Novel. Coercive regimes especially face this problem if they have been the recipients of massive foreign support. Oh my God, my internet. and physical and financial crisis for the regime that often devastates both its will and capacity to carry on. Okay, so এটা কি ব্যাখ্যা করবা? Who will read it, মানে who will explain this one? মাসুদা, কিভাবে কোয়েরসিভ রেজিমটা ইন্টারন্যাশনাল সাপোর্ট পেয়েছে ইন তোমার হচ্ছে মিডল ইস্টার্ন সোসাইটিস? মাসুদা, ইয়েস প্লিজ। আমি না এইমাত্র যে পড়ছিলাম, I wasn't focusing, but is it because the US supports the Middle East because it has so much oil? Okay, one thing, another. আচ্ছা, এখানে খুব দুটো ইম্পর্টেন্ট ইস্যু আছে। এখন কিন্তু মানে মিডল ইস্টার্ন ফরেন পলিসি নিয়ে ওয়েস্টের মধ্যে অসংখ্য চেঞ্জ আসছে, বিকজ এখন কিন্তু ওয়েলের এক ধরনের তোমার হচ্ছে অল্টারনেটিভ অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? স্বয়ং আমেরিকাতে এখন তেল পাওয়া যাচ্ছে, তাই না? তেলের বিকল্প তৈরি হয়ে গেছে, অনেক কিছু এখন তৈরি হয়ে গেছে। কিন্তু আমি জানি না তোমরা হ্যাভ ইউ এভার ফলোড দা তোমার হচ্ছে এটার নাম কি, ট্রাজেক্টরিজ অফ দ্য মিডল ইস্ট। উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন আওয়ার লাস্ট ক্লাস যে তোমার তো জানো যে মিডল ইস্টার্ন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে
যখন ওসমানীয়রা হেরে গেল, তখন ওসমানীয় পুরো মিডল ইস্টের তো আসলে ওসমানীয় সাম্রাজ্য ছিল। আমরা যদি একদম হিসেব করি, এটা পুরো তো একটা লাইক ওয়ান ইউরোপের মতো, এটা ছিল মোস্টলি হচ্ছে অটোমান এম্পায়ার বলতো। হোল মিডল ইস্টটাই ছিল মূলত একটা অটোমান এম্পায়ারের পার্ট। সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ওরা যখন হেরে গেল, হেরে যাওয়ার পরে যেহেতু ব্রিটিশরা তারা ছিল জয়ী শক্তি ছিল, মেজরিটি অফ দ্য ল্যান্ডস দে অকুপাইড, হ্যাঁ, এবং তারা হচ্ছে ফ্রান্স যেহেতু তাদেরকে সহযোগিতা করেছে, দ্যাট ইজ ওয়াই তারা হচ্ছে ফ্রান্সকে দুটো অংশ দিয়েছে একটা চুক্তি করার মধ্য দিয়ে, যে মানে এটা এরকম ভাবে ভাগ করছে যে এই অংশটা তোমার। ফ্রান্সের অংশটা ছিল বর্তমান সিরিয়া এবং লেবানন যে জায়গাটা আছে, সেই জায়গাটা ছিল ফ্রান্সের, আর বাকিগুলো ছিল ব্রিটিশদের। আর ব্রিটিশরা সেখানকার যারা লোকাল গভর্নর ছিল, যেমন হচ্ছে তোমার এই যে এটার নাম কি, বাগদাদ, তারপর হচ্ছে এই সৌদি আরাবিয়া বলে কোনো রাষ্ট্র ছিল না, হ্যাঁ, তোমার হচ্ছে মাদিনা, এইরকম করে নানান গভর্নর ছিল। সো গভর্নরদের সঙ্গে সে এক ধরনের মানে এটা নেগোসিয়েশনসে এসে তাদেরকে সে ক্ষমতাটা হ্যান্ড ওভার করেছে, হ্যাঁ। সো ইন্টারেস্টিংলি, আমি তো যেটা ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ অলরেডি ডিসকাস, যে ইন্টারেস্টিংলি যখনই কোশ্চেনটা এসেছে ইন টার্মস অফ বাগদাদ, বাগদাদের, আমার কথা শোনা যাচ্ছে? বাগদাদের প্রশ্ন যখনই এসেছে তখনই ঝামেলাটা পাকছে, কারণ 1931 সালে প্রথম বাগদাদে তেল আবিষ্কার হয়েছে। বাগদাদ বলতে কি বর্তমান বাগদাদ না, বাগদাদটা তখন একটা বিশাল মানে বিশাল রিজিয়ন ছিল। বাগদাদের যে তোমার তোমার হচ্ছে ইস্পাহান সহ এই সব জায়গাগুলোতে তেল আবিষ্কার হয়েছে। এই কারণে তারা বাগদাদের যে গভর্নর ছিল ফয়সাল, তাকে তারা বাগদাদের পুরো ক্ষমতাটা দেয় নাই, তারা ক্ষমতাটা দিয়েছে শুধু যে জায়গায় তেল নাই সেই অংশটা তারা ক্ষমতাটা দিয়েছে, আর তেলওয়ালা অংশটার নাম দিয়ে তারা ইরান নাম দিয়ে নিজেদের কাছে রেখে দিছে। ওকে, আর এরকম করে সবগুলো মোটামুটি ভাগযোগ করেছে। কিন্তু হোয়াট হ্যাপেন্ড ফলোইং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটা উই হ্যাভ অলরেডি ডিসকাসড, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মিডল ইস্টে যে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ট্রানজিশনটা ঘটেছে থ্রু দ্য ইন্টারভেনশন অফ রুজভেল্ট, যে সে বলেই দিয়েছে যে প্রত্যেকটা রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। আমরা আমাদের গত ক্লাসে এগুলো আলাপ করেছিলাম। সো আত্মনিয়ন্ত্রণ, সেলফ ডিটারমিনেশনের এই শব্দের মধ্য দিয়ে কিন্তু মিডল ইস্টের সকল দেশ আলাদা আলাদা একটা রাষ্ট্র হয়ে গেছে। ওকে, সবাই সবার নিজস্ব এভরিথিং দে উইল লুক আফটার। কিন্তু হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন ইরান, যেহেতু ইরানে তখন রোভাস্ট ওয়েল ইন্ডাস্ট্রি সবকিছু, তখন ইরানের তেলটা উঠাবে কে, তাই না? এটা নিয়ে তখন ফার্স্ট বিপত্তিটা বাঁধলো। ইরানের যেহেতু সরকার ছিল মোসাদ্দেক সরকার, সে বলে যে আমাদের তেল আমরা উঠাবো, কিন্তু আমেরিকা তখন ব্রিটিশরা তারা মনে করলো যে আমরা উঠাতে পারছি না, তাই না? তারা তাদের ইন্টারেস্টটা দেখছে, তাদের ইন্টারেস্টটা সার্ভ হচ্ছে না, ফুলফিল হচ্ছে না সেখানে, এই জন্য তারা কিন্তু সেখানে ইন্টারভেন করেছে। ইন্টারভেন করে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে তাদের একজন সরকারকে তারা সেখানে বসিয়েছিল, রাজা শাহকে। আরো ইন্টারেস্টিংলি, হ্যাঁ, রাজা শাহ পাহলভি, তারা রেজা শাহ পাহলভিকে তারা সেখানে ক্ষমতায় বসিয়েছিল ইন্টারেস্টিংলি 1953-4 এর দিকে। সো তারা কিন্তু সেখানে ইন্টারভেন, এই যে তারা আগে যে একটা নন ইন্টারভেনশন, যে কারো একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে কি হস্তক্ষেপ করবে না, তাই না, সেলফ ডিটারমিনেশন, সেখানে প্রথম ব্যত্যয় কিন্তু ইরান কেসে ঘটেছে। এরপর তোমরা জানো যে সেখানে ইসরায়েল একটা মারাত্মক ফ্যাক্ট ছিল, এটা নিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হয়েছে, এবং ইসরায়েল সহযোগিতা পাওয়ার কারণে আরব বিশ্ব তখন তারা এত বেশি তারা মানে শেষ আরব ইসরায়েল যেটা 73 এর যুদ্ধটা হয়েছে, এটা তাদেরকে এত বেশি হার্টস করে, মানে এটা এত বেশি মানে হার্টস দেন, যে তারা তখন কি হয়েছে মানে ফেড আপ হয়ে তারা তখন তেল অস্ত্র ব্যবহার করেছে। তেল অস্ত্রটা কি, তারা বলছে যে আমরা পৃথিবীর কাছে তেল বিক্রি করব না। সকল আরব দেশ তারা একত্র হয়ে দে হ্যাভ ডিসাইডেড যে আমরা পশ্চিমের কাছে আমরা তেল বিক্রি করব না। থিঙ্ক অ্যাবাউট, আরে ভাই তেল জিনিসটা মানে কি পরিমাণ, পুরো একটা সভ্যতা চলতেছে থ্রু ওয়েল। ক্যান ইউ জাস্ট ইমাজিন হোল ওয়েস্ট তারা তো কনজিউম করে মস্তি, কেন না, তাদের পুরো পার্সোনাল গাড়ি, মানে চিন্তা করো উইদাউট ওয়েল, থিঙ্ক অ্যাবাউট দেয়ার লাইফ। এটা কিন্তু তারা মারাত্মক ফেরেশানি হয়ে গেছিল। এই জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য তখন মানে হোল মিডল ইস্ট নিয়ে তাদের পুরো পলিসিটা কিন্তু পশ্চিমা বিশ্ব তখন তারা নতুন করে সাজিয়েছে। এই সাজানোর জন্য তারা যে কাজটা করেছে, ফার্স্ট অফ অল তোমরা জানো কিনা জানি না, তারা ইজিপ্টের সঙ্গে এই জিনিসটার দেন দরবার করার জন্য ইজিপ্টের সঙ্গে তারা আলাদাভাবে তারা কি করেছে, চুক্তি করেছে, জানো কিনা জানি না, আনোয়ার শাহাদাতের সঙ্গে এবং ইসরায়েল, এই যে তোমরা জানো এই যে জিমি কার্টারের সময়, হ্যাঁ, ক্যাম্প ডেভিড চুক্তি বলে এটাকে, এটা খুব রিনোন একটা চুক্তি, হ্যাঁ। এই চুক্তির মধ্য দিয়ে তখন আমেরিকাতে নিয়ে, এবং তোমরা জানো কিনা জানি না যে এখনো পার ইয়ার $2 বিলিয়ন কিন্তু
ইজিপশিয়ান গভর্নমেন্ট, ইজিপশিয়ান মিলিটারি তারা কিন্তু ডিরেক্ট আমেরিকা থেকে পায়, হ্যাঁ, যে তারা তোমার হচ্ছে ইসরায়েলে হস্তক্ষেপ করবে না, তাই না, তাদের ফরেন পলিসি গুলো এগুলো সেখানে সবগুলো মেনটেন করছে। অনেক ইস্যু আছে, আমি সেখানে যেতে চাচ্ছি না বিকজ আমাদের সময় কম, অসংখ্য ফরেন পলিসি রিলেটেড এখানে ইস্যু আছে। সো আমেরিকা যাতে কোনো মতেই মানে তাদের তেল নিয়ে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, যারা যারা ঝামেলা করতে পারে, যেমন ইজিপ্ট ঝামেলা করতে পারে, সো ইজিপ্টকে তারা ওই রকম ভাবে, ইভেন লে পিপলের জানো কিনা জানি না যে সেখানকার ব্রেড, এভরিডে যে ব্রেড, এগুলো গভর্নমেন্ট এগুলো ভর্তুকি দেয় এবং এই পুরো টাকাটা কিন্তু আমেরিকাতে, তারা স্টিল $2 বিলিয়ন করে, $2 বিলিয়ন পার ইয়ার পায়। ওকে, সেকেন্ড হচ্ছে এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে ইরানে এক ধরনের একটা ইসলামিক রেভলিউশন ঘটে গেছে। রেজা শাহ পাহলভির সরকারের উপর মানে পাবলিক ত্যক্ত বিরক্ত হয়ে দে ওভারথ্রোন, হ্যাঁ তোমরা তো সেটা জানো। এবং ইন্টারেস্টিংলি খোমেনি সেখানে যখন ক্ষমতা আসছে তখন মানে আবার তখন এই খোমেনির কারণে তোমার হচ্ছে এই তোমার যেহেতু সে তার একটা অ্যান্টি ওয়েস্ট একটা রেটরিক আছে, এই জন্য ওয়েস্ট কিন্তু আসলে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তখন সে এই জিনিসগুলোকে সেফগার্ড করার জন্য তুমি দেখবা পারস্য উপসাগরের যে দেশ সবগুলো দেশকে নিয়ে সে একটা জোট করেছে। জোটটার নাম হচ্ছে জিসিসি, আমি জানি না তোমরা নাম শুনেছো কিনা, গালফ কোঅপারেশন কাউন্সিল। যদিও গালফটাই হচ্ছে পার্সিয়ান গালফ, কিন্তু সে গালফের মানে পার্সিয়ান গালফ মানে কি ইরান কিন্তু জিসিসির সদস্য না। মানে ইরানকে ঠেকানোর জন্যই কিন্তু যারা আমেরিকান বন্ধু তারা সবাই মিলে এক হয়েছিল, হ্যাঁ সবগুলো। সো হোল মিডল ইস্টের পলিসিটা এরকম ভাবে তখন সাজানো হয়েছে যে যাতে কোনো মতে আরেকটা ইসলামিক থ্রেট যাতে সেখানে তৈরি না হয়, আবার একই সঙ্গে তেলের উপর যাতে কোনো ধরনের আঘাত তৈরি না হয়। বুঝছো জিনিসটা ক্লিয়ার? ফলে দে আর ইন ফিয়ার অফ টু থিংস, একটা হচ্ছে ফিয়ার অফ ওয়েল, ফিয়ার অফ ইসলামিক থ্রেট। ক্লিয়ার? এই কারণে তারা হোল তাদের মিডল ইস্টটাকে তারা নতুন করে রিশেপ করেছে। আমি জানি না তোমরা এখানে একটা এটার নাম কি একটা ইন্টারেস্টিং লাইন পড়েছো কিনা, কোন জায়গা দিয়ে আমি পড়েছি লাইনটা ভুলে গেছি, যে অল অফ দেম আর দ্য সান অফ বিচেস বাট দিজ আর মাই সান, দিজ হচ্ছে আওয়ার সান অফ বিচেস। কারণ মানে ওদের ফরেন পলিসিটা হচ্ছে এরকম যে সবগুলোই তো সান অফ বিচেস, কিন্তু এগুলো হচ্ছে আমাদের সান অফ বিচেস, মানে এগুলো আমাদের বাইরে যাবে না, মানে এরা মানে দে আর নট থ্রেট। হ্যাঁ, সবগুলো যেহেতু সান অফ বিচেস, সবগুলো যেহেতু অথরিটেরিয়ানিজম, কিন্তু এগুলো হচ্ছে আমাদের মানে সান অফ বিচেস। বুঝছো? ওইভাবে তারা যারা মার্কিন ফরেন পলিসির স্বার্থ রক্ষা করবে যে রাষ্ট্রগুলো, সো সে রাষ্ট্রগুলো, এবং যেহেতু ওই রাষ্ট্রগুলো যারা সরকার আছে তারাও তুমি জানো কিনা জানি না, তাদেরও তো নিজেদের এক ধরনের ইন্টারনাল তাই না সিকিউরিটি থ্রেট আছে। ফলে তারা তাদের সিকিউরিটি গুলাকে এনশিওর করার জন্য একটা ফরেন রিলেশনশিপটা, তাই না, অসংখ্য রাষ্ট্র আছে যারা মূলত ইলিজিটিমেট ওয়েতে ক্ষমতা দখল করে বা ক্ষমতা পায়, তাদের এক ধরনের মধ্যে সবসময় ভয় কাজ করে না, যাতে সবার মধ্যে কাজ করে। ফলে সে একটা ইন্টারন্যাশনাল কি চায়, সাপোর্ট চায়, সো দ্যাট তার রেজিমটাকে কেউ যাতে সাপোর্ট করে। সো তখন সেই ইন্টারন্যাশনালি এই যে খুব ওয়েস্টের এই সাপোর্টটা তারা তখন ইজিলি পেয়ে গেছে। এমনকি এই সাপোর্টটা এই পরিমাণ কাজ করেছে, তোমরা জানো কি, তোমরা এখানে দেখেছো, ইউ হ্যাভ অলরেডি নোটিস ফ্রম দিস তোমার হচ্ছে পেপার, যে কোল্ড ওয়ারের পরে ল্যাটিন আমেরিকা থেকে আমেরিকা তার সাপোর্ট উইথড্র করেছে, কিন্তু এই যে মিডল ইস্টে তারা কিন্তু তার সাপোর্টটা উইথড্র করে নাই। বুঝছো জিনিসটা এখন মাশায়েক? বুঝেছো? মানে বিহাইন্ড দ্য রিজন। ওকে, সো ফরেন সাপোর্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ফরেন সাপোর্ট ইয়েস, লাইক ফরেন টাকা দিয়ে। হ্যাঁ, না ইট ইজ নট দ্য টাকা দিয়ে, দিস ইজ দ্য ইস্যু অফ দ্য ফরেন সাপোর্ট। প্রত্যেকটা অথরিটেরিয়ান রেজিম যারা আছে, সেখানকার শাসক আছে, প্রত্যেকের এক এক ধরনের কি আছে, ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে। আর ইন্টারন্যাশনাল সাপোর্টটা তারা কেন পেয়েছে? বিকজ অফ টু ইস্যুস, একটা হচ্ছে ওয়েল, অ্যানাদার ইস্যু হচ্ছে তোমার ইসলামিক থ্রেট, যে আমরা যদি না থাকি ইসলামিস্টরা ক্ষমতা দখল করে ফেলবে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? জি স্যার। যে ইসলাম যেমন হচ্ছে ইরানে যেভাবে ইসলামিস্টরা ক্ষমতা দখল করে ফেলছে, ইজিপ্টে যদি ক্ষমতা দখল করে ফেলে, দে আর ইন ফিয়ার, দে আর ইন তাই না? সো এই ফিয়ারের জায়গা থেকে তারা কোনো মতে সেখানে কি করে নাই, সেটাকে তারা অ্যালাউ করে নাই। ওকে, ক্লিয়ার সবাই? স্যার আচ্ছা, জি স্যার, ওয়েস্টার্ন কান্ট্রির বিরোধিতা করলে দেশের উপর তো নানা রকম রেস্ট্রিকশন বসে আপনার। হ্যাঁ, তো স্যার ওইরকম সময়ও আপনার মানে জনগণ সবাই ইউনাইটেড থাকে কিভাবে? মানে যেরকম ইরানের ক্ষেত্রে দেখা গেছে যে এখনো জনগণ ইউনাইটেড আছে বিভিন্ন রেস্ট্রিকশন পড়ার পরও। আচ্ছা, সেটা একটু ভিন্ন, সে আলাপে আমি একটু পরে যাব। হ্যাঁ,
সেটা একটু ভিন্ন, যে সেখানে কিভাবে এটা আমাদের এখানে ইস্যু আছে যে পপুলার কিভাবে হচ্ছে। থার্ড যে শেয়ার আমি যাচ্ছি একটু আগে, কারণ এটা আমাদের একটা পার্ট, যে কখন মাস সাপোর্ট থাকে কখন মাস সাপোর্টটা থাকে না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার আসো থার্ড রিজন যে কেন সেখানে অথরিটেরিয়ান রেজিম। তিনি বলছেন যে এটা একটু রিড ইট আউট জিনিয়া, এটা একটু রিড ইট আউট, দ্য রোবাস্টনেস। জিনিয়া, রিড ইট আউট প্লিজ। Third, the robustness of coercive apparatus or of its will to repress reform initiatives is inversely related to its level of institutionalization. The more institutionalization, থ্যাংক ইউ আদরকান। ইনস্টিটিউশনালাইজেশনটা বুঝছো? মানে তোমার হচ্ছে এখানে বলতেছে যে ইট ইনভার্সলি রিলেটেড টু ইটস লেভেল অফ ইনস্টিটিউশনালাইজেশন। তুমি যদি মিলিটারিকে, তোমার সরকার কাঠামোটাকে তুমি যদি ইনস্টিটিউশনালাইজ করে ফেলো, তাই না? আমি জানি না দুইজন আবার কেন হোয়াই দে লেফট আওয়ার ক্লাসেস, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, সো তোমার হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশনটা যদি রাষ্ট্র যদি ইনস্টিটিউশনালাইজ হয়ে যায়, তাই না, সেখানে এক ধরনের ইনস্টিটিউশনালাইজেশন মানে হচ্ছে প্রফেশনালিজম থাকা আর কি। হ্যাঁ, যে সেখানে ইনস্টিটিউশনালিজম মানে হচ্ছে মিলিটারিতে যে নিয়োগগুলো হচ্ছে থ্রু মানে তাই না, ম্যারিক্রেসি, তারপর তাদের মধ্যে যে প্রমোশনটা হচ্ছে মেধার ভিত্তিতে হচ্ছে, তাই না, থ্রু দেয়ার স্কিল, তাই না, এফিসিয়েন্সিস। আমরা বলি না একটা এই তোমরা বুঝো না জিনিসটা, প্রফেশনালিজম, যে যার যত বেশি অভিজ্ঞতা, জ্ঞান, তাই না, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলোর উপর বেস করে তার কি হবে, তোমার হচ্ছে এটার নাম কি, তার পদোন্নতি হবে, প্রমোশন হবে, রিক্রুটমেন্ট হবে। এই জিনিসটা কিন্তু সেখানে নেই, বুঝছো? সেখানকার মিলিটারি হচ্ছে মোস্টলি প্যাট্রিমোনিয়াল, মানে সেটা হচ্ছে লেস ইনস্টিটিউশনালাইজ, মানে লেস প্রফেশনাল। লেস প্রফেশনাল কি অর্থে? ধরো তার কোনো ধরনের যোগ্যতা নাই, কিন্তু সে আমার আদর্শের বন্ধু, এই জন্য তাকে আমি মিলিটারি চিফ বানাইলাম। বুঝছো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। মানে সে হচ্ছে হি ইজ বিং প্রমোটেড অর হি ইজ বিং, তোমার হচ্ছে এটার নাম কি, এই যে প্রমোটেড অর তার হচ্ছে রিক্রুটমেন্ট, পুরো প্রসেসটাই হচ্ছে যে কি, কে আমার বন্ধু কে আমার শত্রু। আমরা বলি না সো কল্ড, আমাদের এখানেও দেখবে এক ধরনের রেটরিক আছে, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, এক ধরনের রেটরিক পাবা তুমি। হ্যাঁ, যে যেগুলো স্বাধীনতার পক্ষ শক্তি তাদের তোমার হচ্ছে প্রমোশন হবে, যেগুলো স্বাধীনতার বিপক্ষ শক্তি, এরকম তুমি রেটরিক গুলো দেখবে, এটা সব জায়গায় আছে। মানে তোমার হচ্ছে অন্য মানে এই ধরনের রেজিম যেখানে থাকে আর কি। সো এটা এক এক জায়গায় এক এক ভাবে এটাকে, ওইখানে তো আর স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এভাবে ব্যাখ্যা করে না, একটু ডিফারেন্ট ওয়েতে সেগুলো এখানে ব্যাখ্যা করে। তো সেখানে ব্যাখ্যা করে হচ্ছে যেগুলো নিজের মতের, হ্যাঁ, তো তাদেরকে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে প্রমোশন দেয়, যারা হচ্ছে নিজস্ব গোত্রের বাইরে। আমি জানি না তোমরা জানো কিনা, এক সময় সাদ্দাম হোসেনের যে অথরিটেরিয়ান রেজিমটা ছিল ইরাকে, সেখানে মোস্টলি সুন্নিরা ছিল ক্ষমতায় সবচেয়ে পাওয়ারফুল। আবার সিরিয়াতে যে হাফিজ আল আসাদের যে ক্ষমতাটা ছিল, সেখানে মোস্টলি আলাভি শিয়ারা, তারা কিন্তু খুব সংখ্যালঘু ছিল, মাইনরিটি ছিল, বাট ক্ষমতাটা ছিল মোস্টলি তাদের হাতে। সেখানে একজন নৌবাহিনীর প্রধান হয়েছে, দেখা গেছে যে সে তোমার নৌকা, মানে এখানে পড়াই, এখানে হ্যাভ ইউ নোটিস দিস ওয়ান? পড়েছো আর্টিকেলটা তোমরা? নোবেল পড়েছিলে মাশায়েক? নো স্যার, আমি এখনো পড়িনি স্যার। মাশায়েক তুমি পড়েছো? মাশায়েক হারাই গেছে। আচ্ছা, সো দ্য ইস্যু ইজ দ্যাট, যে সেখানে দেখা গেছে যে এয়ারফোর্সের, সম্ভবত এয়ারফোর্সের একজনকে চিফ বানানো হয়েছে যে নিজে প্লাই করতে পারে না, তাই না? সে নিজে প্লাই করতে পারে না। কেন সে পারে না, বুঝছো জিনিসটা? সো মানে সে তার নিজস্ব গোত্রের নিজস্ব, মানে এই যে এটাকে আমরা বলি নেপোটিজমের সবচেয়ে ওর্স উদাহরণ। হ্যাঁ, যে আমার চিন্তার, আমার মতের যে লোক, তাকেই আমি কি করছি, মিলিটারিতে বসাচ্ছি। বুঝছো? তারই প্রমোশন হচ্ছে, তারই মানে আমার কাছের যারা, তাদেরকে আমি এক ধরনের পাওয়ার ব্যালেন্সটা আমি করে যাচ্ছি ওইভাবে। ওকে, যাতে কেউ আমার বিরুদ্ধ মতের কেউ যাতে মিলিটারি চিফ হইতে না পারে, মিলিটারি চিফ হয়ে আমার বিরুদ্ধে যাতে বিদ্রোহ করতে না পারে। ফলে এই ধরনের লোকদেরকে আমি কি করি, তোমার হচ্ছে মানে রিক্রুটমেন্ট করি। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রের অবস্থা। এবং সেখানে যারা খুবই প্রফেশনাল, এই যে বললাম না, আমরা বলি না মেরিটোক্রেসির মধ্য দিয়ে কাউকে নিয়োগ দেওয়া, প্রমোশন দেওয়া, সেই জিনিসগুলো খুবই খুবই রেয়ার। একটা সার্টেন যারা, তুমি এটার নাম কি, তুমি ইফ ইউ আর ফ্রম সার্টেন কমিউনিটি, তোমাকে মেজর বা লেফটেন্যান্টের উপরে তোমাকে আর কখনো প্রমোশন দিবে না, সেখানেই শেষ। জর্ডানের একটা তোমরা এখানে এক্সাম্পল পাবা। হ্যাঁ, সো তুমি দেখো সেখানকার যে হোল প্র্যাকটিসটা হচ্ছে যে সেখানে হচ্ছে
এই যে ইনস্টিটিউশনালাইজেশনটা খুবই তোমার হচ্ছে লো, এই কারণে সেখানে কোনো ধরনের তোমার হচ্ছে হ্যাঁ তোমার আমার কথা শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? মাশাই ক্যান ইউ হিয়ার মি? স্যার ক্লিয়ারলি শোনা যাচ্ছে আচ্ছা না। আচ্ছা এখন শোনা যাবার কথা, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা সো সো দেখো সেখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার এটার নাম কি ইনস্টিটিউশনালাইজেশনটা সেখানে ঠিকঠাক মতো না থাকার কারণে যে জিনিসটা ঘটেছে সেখানকার রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে অনেক বেশি কোয়েরসিভ, টু মাচ কোয়েরসিভ। হ্যাঁ, কারণ যেহেতু তারা ক্ষমতাটা মেরিটোক্রেসির মধ্য দিয়ে পায়নি, তারপর তারা হচ্ছে নেপোটিজমের মধ্য দিয়ে তারা দে হ্যাভ বিন রিক্রুটেড, ফলে তারা তাদের যে রাষ্ট্র ব্যবস্থাটাকে তাদের নিজের ক্ষমতাটাকে টিকায় রাখার জন্য পুরো রাষ্ট্রীয় কাঠামোটাকে তারা মোস্টলি একটা কোয়েরসিভ অ্যাপারেটাস আকারে তৈরি করেছে। ক্লিয়ার? এনিওয়ান উড লাইক টু রিভোল্ট এগেইনস্ট ইট, সেটাকে খুবই খুবই ক্রুডলি সেটাকে কি করা হয় তোমার হচ্ছে রিপ্রেস করা হয়। ক্লিয়ার? Yes. Clear? Sir, coercive মানে তো হচ্ছে গিয়ে hitting or like মানে violence. ইয়েস, কোয়েরসিভ মানে হচ্ছে মানে মানে এইটা এমন শক্তিমান যে তুমি কিছু একটা করতে চাইলে তোমাকে একদম সঙ্গে সঙ্গে একদম ডেমলিশ করে ফেলবে। ইউ ক্যান নট ডু নাথিং এগেইনস্ট ইট। apparatus মনে হয় টুল। ইয়েস, অ্যাপারেটাস মানে রাষ্ট্রীয় টুল, মানে প্রত্যেকটা রাষ্ট্রীয় মেকানিজম, স্টেট মেকানিজম। কোয়েরসিভ অ্যাপারেটাস মানে হচ্ছে স্টেট মেকানিজম সাচ এস পুলিশ, মিলিটারি, তারপর হচ্ছে ব্যুরোক্রেসি, তারপর হচ্ছে এটার নাম কি এয়ারফোর্স, এভরিথিং, হোল ইনস্টিটিউশনাল অ্যাপারেটাসেস। হ্যাঁ, যত রাষ্ট্রীয় ইনস্টিটিউশন আছে তারা মোস্টলি হচ্ছে তারা কোয়েরসিভ। কোয়েরসিভ মানে পাবলিক যদি তাদের বিরুদ্ধে কিছু বলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নিয়ে এসে মেরে ফেলে কেটে ফেলে, মানে এটা হচ্ছে কোয়েরসিভ অ্যাপারেটাস। ক্লিয়ার? বুঝছো? ফলে যেহেতু সেখানকার লেস ইনস্টিটিউশনালাইজেশন, ফলে কোয়েরসিভ অ্যাপারেটাসটা সেখানে মোস্টলি ফাংশন করে। ক্লিয়ার? সো যে রাষ্ট্র যত বেশি, যে রাষ্ট্রের মিলিটারি যত বেশি নন প্রফেশনাল, মনে রাখবা সেই রাষ্ট্রে তত বেশি হচ্ছে তোমার রাষ্ট্রটা তত বেশি হচ্ছে কোয়েরসিভ। ক্লিয়ার? আর যত প্রফেশনাল হবে তাই না তাদের সেন্সিবিলিটি ডেভেলপ করবে, তাই না, ব্লা 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 ব্লা। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, yes, crystal clear. Okay. Finally, the coercive apparatus's capacity and will to hold on to power is shaped by the degree to which it faces a high level of popular mobilization, which someone already raised the question যে কতটুক হলে একটা সেখানে হচ্ছে এমন কোনো বাস্তবতা নাই, কারণ সেখানকার এই যে বললাম না যে জনগণের উইল আছে, জনগণের উইল থাকলে জনগণ ভয় পায় যে আমি যদি এখন যদি কি করি রিভোল্ট করি আজকে আমাকে এমন ভাবে সাপ্রেস করবে। এখানে অলরেডি দুটো উদাহরণের কথা বলা হয়েছে, আলজেরিয়ার উদাহরণের কথা বলা হয়েছে, এখানে অলরেডি তোমার হচ্ছে সিরিয়ার উদাহরণের কথা বলা হয়েছে, তাই না, ইভেন চায়নার উদাহরণের কথা এক্সাম্পল আলাপ করা হয়েছে। হাউ দিজ স্টেটস, তাই না, স্টেট অ্যাপারেটাস হ্যাভ ব্রুটালি তারা কি করেছে সেখানকার জনগোষ্ঠীকে সাপ্রেস করেছে, হ্যাঁ, থ্রু দেয়ার কোয়েরসিভ অ্যাপারেটাস। আর রাষ্ট্রে যদি কোয়েরসিভ অ্যাপারেটাস গুলো যদি লিনিয়েন্ট হয় তখন কিন্তু সেখানকার মুভমেন্ট গুলাও জমে। বুঝছো? তুমি দেখো এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, পাবলিক, এই যে আমরা বলে না পাবলিক আন্দোলন করছে, চিন্তা করো মিলিটারি যদি কোয়েরসিভ হইতো পাবলিক আন্দোলন করে কি এরশাদকে ক্ষমতাচ্যুত করতে পারতো? খেয়াল করছো জিনিসটা? আমরা বলি না যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে গণ অভ্যুত্থান করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। থিংক অ্যাবাউট ইফ মিলিটারি, যদি মিলিটারি এটা যদি খুবই কোয়েরসিভ হইতো, ওয়াজ ইট পসিবল যে এরশাদকে ওভারথ্রো করা? গৃহযুদ্ধ লেগে যেত স্যার। কিসের নো স্যার, কিসের গৃহযুদ্ধ? যে পার্ট হয়ে যেত স্যার, দুই ভাগে ভাগ হয়ে যেত না? কিসের ভাগ হয়ে যেত? কেন মানুষের ভাগ হবে? এই যে তিয়েনানমেন স্কয়ারে মানুষজনকে পিটায়া শেষ করে ফেলছে, কিসের কি হইছে? কিছু হইছে? স্যার আলজেরিয়াতে পিটায়া থামায় দিছে। হ্যাঁ, টার্কি তো আবার থামায় দিছে স্যার। টার্কিতে এই যে ডিফারেন্ট, এই যে এই জন্য আর কি ইন্টারেস্টিং। হ্যাঁ, টার্কিতে পিপল থামায় দিছে কারণ হচ্ছে টার্কিতে ওই যে বললাম না পুরো ইয়াটা হচ্ছে মিলিটারিটা পুরো অকুপাই করতে পারে না, একটা পার্ট, এই জন্য এটা খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে কিন্তু মিলিটারি দেওয়া টোটালি যে তারা দে হ্যাভ ডিসাইডেড যে মানে তারা কি করবে না তোমার হচ্ছে এটা আবার একটা ইন্টারেস্টিং। আমাদের এখানে আবার ইন্টারেস্টিং একটা কারণ আছে, আমাদের এখানে ইন্টারেস্টিং কারণ হচ্ছে ওই যে পয়সা, ফিসকাল ইস্যু। খেয়াল করো এখানে খুব ইন্টারেস্টিং, তোমার এরশাদের আমলে কিন্তু মিলিটারিদের আলাদা কোনো ইনকাম ছিল না। আলাদা ইনকাম মানে বুঝছো?
মিলিটারিতে আলাদা মিল বাস বলে না, মিলিটারিতে আলাদা ইনকাম। আমি জানি না তোমাদের এখানে কি মিলিটারি পরিবারের আছে কিনা। এরশাদের শেষ সময় থেকে ইরাক কুয়েত যুদ্ধ বা এই ধরনের যুদ্ধগুলোর কারণে কিন্তু সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। হ্যাঁ, তখন বাংলাদেশের যে মিলিটারি গুলো আছে তারা তখন আফ্রিকান সোসাইটি, মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে তারা তখন শান্তিরক্ষী বাহিনী আকারে যাওয়া শুরু করছে, বুঝছো? সো শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার কারণে কিন্তু হিউজ রেভিনিউ পাচ্ছে মিলিটারি। খেয়াল করছো কিনা কখনো? মিলিটারিতে যারা চাকরি করে তাদের আজীবনের শখ থাকে যে যতবার একটু মিশনে যাওয়া যায়। একবারে মিশনে গেলে কিন্তু প্রচুর পয়সা বানায় নিয়ে আসে, কয়েক কোটি টাকা নিয়ে আসে অফিসার হলে, আর যদি নর্মাল সোলজার হয় কয়েক লাখ টাকা নিয়ে আসে। সো বাংলাদেশের মিলিটারি কিন্তু মোস্টলি তোমার হচ্ছে তাদের একটা লার্জ, এটা কি বলবো, যে ইনকাম সোর্স কিন্তু হচ্ছে এই জায়গাটা তোমার হচ্ছে শান্তিরক্ষা মিশন, পিস কিপিং মিশন। আই ডোন্ট নো যে তোমরা হুইদার ইউ আর অ্যাওয়ার অফ ইট। সো এর আগে কিন্তু মিলিটারি কখনোই তোমার এই জন্য, যেমন দেখো 2007 সালে 6 সাল তোমরা ছোট ছিল, আমি জানি না তোমরা কত ছিল, আমরা তখন ইন্টারমিডিয়েটে পড়তাম। হ্যাঁ, সো আমরা যেটা দেখেছি তোমার সে সময় দেখবে যে মঈনুদ্দিন, তাই না, সে তো বিএনপি পন্থীই ছিল, কিন্তু সে বিএনপির বিরুদ্ধে কু করেছে কেন? কারণ নাথিং বাট তাকে ওয়েস্টার্ন সোসাইটি তার যে ইয়াটা ছিল, যে বলা হচ্ছিল যে অসংখ্য লোক তখন এই যে শান্তি রক্ষা মিশনে যাবে, তখন কন্টিনিউয়াস। তো এই সাইকেলের মধ্যে যদি অ্যাব্রাপশনটা ঘটে, এটা তো মিলিটারির জন্য একটা সো মিলিটারিটা হচ্ছে মোস্টলি তখন এই যে তারা একটা ফরেন এখানে একটা পয়সা আসছে। হ্যাঁ, সো এই পয়সাটার কারণে কিন্তু তারা তখন এরশাদের উপর তাদের টোটালি ফুললি ডিপেন্ড হয়ে থাকার যে জায়গাটা, সেটা আর থাকা লাগে নাই। হ্যাঁ, বুঝছো জিনিসটা? ক্লিয়ার জাহিন? জি স্যার। ক্লিয়ার স্যার কিছুদিন আগে আমার এক মামা হলো মিশন থেকে আসলো, আফ্রিকা থেকে, সিয়েরা। হ্যাঁ, সেম। সো তোমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে তুমি দেখবা যে তোমার হচ্ছে যারাই হচ্ছে তোমার মিলিটারিতে, সো এই 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 তাদের যে সুযোগটা, এর আগে তো মিলিটারিদের কিন্তু খুবই কম পয়সা ছিল। তুমি মিলিটারি লোকদের সঙ্গে তুমি আলাপ করে দেখো। হ্যাঁ, তুমি দেখবে যে ডিউরিং এরশাদ পিরিয়ড, তাই না, খুবই পয়সা। এখন দেখবে যে মিলিটারিতে চাকরি করা মানে হচ্ছে পয়সা আর পয়সা। মিলিটারিতে একটা মিশনে গেলে কয়েক কোটি টাকা নিয়ে আসা যায়। সো এই জিনিসটা যখন হয়েছে, তখন মিলিটারি যখন পয়সা পাচ্ছে, হ্যাঁ, বিদেশ থেকে, তখন তাদেরকে বলা হচ্ছে যে ইউ ডোন্ট নিড টু ইন্টারভেন পাবলিক ইস্যুতে, সো তোমার এগুলোতে কার্টেল হয়ে যাবে। সো এই জন্য বিকজ অফ দ্য ফিয়ার অফ দিস কার্টেলমেন্ট, তারা হচ্ছে যে ফরেন রাষ্ট্র যেখান থেকে তাদের এই ইয়াগুলো রেভিনিউ গুলো আসে, তারা তাদের এগেনস্টে যেতে চায় না। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, Yes, sir. এখন আসো। সো এখানে যে অনেকগুলো আলাপ করা হলো, রিজন আলাপ করা হলো যে মধ্যপ্রাচ্যে কেন বেশি অথরিটেরিয়ানিজম। প্রথমে আলাপ করা হলো যে সেখানে প্রচুর পয়সা আছে, ফরেন, এটার নাম হচ্ছে সাপোর্ট আছে, লেস ইনস্টিটিউশনালাইজেশন, সেখানে কোনো ম্যাস তোমার হচ্ছে মোবিলাইজেশন নেই, তাই না? আমরা এই যে ইয়াগুলো আলাপ করছি সেখানে। সো সেখানে এই যে জিনিসগুলো হচ্ছে, এই ফ্যাক্টরগুলো হইছে, এই ফ্যাক্টরগুলো কিভাবে, ওই ফ্যাক্টরগুলো মিডল ইস্টের প্রেক্ষিতে হওয়া সম্ভব হয়েছে? হোয়াট আর দ্য কন্ডিশনস, যে কন্ডিশন, যে শর্তের কারণে এই ফ্যাক্টরগুলো সেখানে হাজির আছে। হোয়াট আর দোজ কন্ডিশনস? ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি? হু উইল রিড ইট আউট? জাহিন, তুমি এটা রিড আউট করো। উইথ রিগার্ড টু ফিসকাল হেলথ। ইয়েস প্লিজ। Sir, with regard to ফিসকাল হেলথ, ফিসকাল হেলথ, fiscal health, ফিসকাল মানে হচ্ছে এই যে আর্থিক আর কি। হ্যাঁ, ইয়েস প্লিজ। হ্যাঁ জি স্যার। Although many states in the Middle East and North America have economic difficulties of one sort or another, few save perhaps the Sudan face economic collapse, or Sub-Sudan. Yes. Perhaps the Sudan face economic collapse of sub-Saharan proportions. Most, moreover, enjoy sufficient revenue to sustain exceedingly robust expenditure. Sorry, sir. No problem. হ্যাঁ, বলো। On their security apparatuses. আচ্ছা, সো হচ্ছে সেখানে যেটা আলাপ করা হচ্ছে, মানে তোমার হচ্ছে ইয়া থাকা না থাকা কোনো ইস্যু না,
ইকোনমিক কন্ডিশন কতটুকু থাকা না থাকে ইস্যু না, সেখানে সবচেয়ে ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে মানে all countries in Middle East and North African societies what actually they did, প্রত্যেকটা রাষ্ট্র তাদের মিলিটারির পিছনে সিকিউরিটির পিছনে তারা সবচাইতে বেশি অর্থ ব্যয় করেছে। সারা পৃথিবীতে যেখানে তোমার হচ্ছে মানুষ তাদের জিএনপির মানে অল ওয়ার্ল্ডে যেখানে 3.8% তারা মিলিটারির পিছনে এক্সপেন্ড করেছে, শুধু মিডল ইস্ট সোসাইটিতে সেটা দেখা যাচ্ছে 6.7 তারা সেখানে এক্সপেন্ডিচার করেছে। দেখছো মাশাইক, দেখেছো? দেখো তোমার হচ্ছে ন্যাটো কান্ট্রিতে 2.2, ইউরোপিয়ান সোসাইটিতে 2.8, ইস্ট এশিয়াতে 3.3, but in Middle Eastern societies they have expended more than 6.7% of their GNP, হ্যাঁ তোমার হচ্ছে ইন মিলিটারি সেক্টর। এবং সবচাইতে তোমার হচ্ছে আরো ইন্টারেস্টিং হচ্ছে the biggest spenders in terms of arms purchase are the Saudi Arabia, Iran, Egypt alone accounted for 40% of all global arms sales in the year 2000. পৃথিবীর এই 7টা দেশ, এই 7টাই হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রি, 7টা দেশই পৃথিবীতে সবচাইতে বেশি কি করেছে, পৃথিবীর সকল অস্ত্রের 40% তারা কিনেছে। সো কি পরিমাণ মিলিটারাইজেশন সেখানে ঘটেছে চিন্তা করো। যেখানে প্রতি দেশে তোমার হচ্ছে ফ্রান্সে প্রতি 1000 জনের মধ্যে মাত্র 6 জনের আর্মস আছে, সেখানে প্রতি দ্য এভারেজ কান্ট্রি কাউন্ট 16.2 ম্যান পার 1000 আন্ডার আর্মস। সেখানে তোমার হচ্ছে প্রতি 1000-এর মধ্যে প্রায় 17 জন আন্ডার আর্মস। চিন্তা করো অন্য রাষ্ট্রগুলোতে কত কম। হ্যাঁ তোমার হচ্ছে এবং কিছু কিছু রাষ্ট্রে মিডল ইস্টার্ন সোসাইটিগুলোতে দেখো, সিরিয়াতে হচ্ছে তোমার হচ্ছে 26, বাহরাইনে 33, সৌদি আরবিয়াতে 9, ইজিপ্টে 10। সো কি পরিমাণ সেখানে তারা দেখো সারা পৃথিবীর সঙ্গে ইন কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কি পরিমাণে সেখানে সিকিউরিটাইজেশনটা ঘটেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তোমরা তো দেখো এই যে more than 10 billion that the Saudi state earns each year in well revenue to the 2 billion that Egypt receives annually from the United States in foreign aid. Many Middle Eastern North African states are richly supplied with তোমার হচ্ছে rental income. So তাদের যে পরিমাণ ইনকাম 30 বিলিয়ন 2 বিলিয়ন, মেজরিটি অফ তোমার হচ্ছে এই যে তাদের যে এত পরিমাণ পয়সা তাদের যে আসছে, হ্যাঁ সো এই পয়সা আসার কারণে তারা আর্মস গুলা কিনতে তাদের খুব একটা কোনো বেগ পেতে হয় না। এমনকি এখানে একটা জিনিস দেখা গেছে, দেখানো হয়েছে যে কিছু রাষ্ট্র ইকোনমিক ডেফিসিয়েন্সি ফেস করেছে, যেমন এক সময় ইজিপ্টে কিন্তু মারাত্মক ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে, তারা আইএমএফ থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছে আইএমএফ কে দিয়ে। আলজেরিয়াতে গৃহযুদ্ধ হয়েছে, কিন্তু এই সকল কিছু হওয়ার মানে পরেও দেখা গেছে এই রাষ্ট্রগুলো অস্ত্র কেনা, মিলিটারাইজেশন, সিকিউরিটাইজেশন তারা কোনো মতেই কমায় নেই। ফলে তাদের যে কোয়েরসিভ অ্যাপারেটাসটা ইট রিমেইনস অ্যাজ ইট ওয়াজ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর আরেকটা জিনিস অলরেডি উই হ্যাভ অলরেডি ডিসকাস যে কেন তোমার হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদেরকে সাপোর্ট দিয়েছে, একটা হচ্ছে ওয়েল সাপ্লাই আর একটা হচ্ছে ইসলামিক থ্রেট, যেটা আমি অলরেডি আলাপ করেছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার। এই জন্যই তারা আলাপ করেছে দে মে বি সন্স অফ বিচেস বাট এট লিস্ট দে আর আওয়ার সন্স অফ বিচেস। ওকে, এই জন্য দ্যাট ইজ হোয়াই দে আর্গুড দিস ওয়ার্ড। হ্যাঁ যে সে তো ইসলামিস্ট না, মানে ইসলামিস্টদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে না, সে তো আমার কথা শুনবে, সে খারাপ, কিন্তু সে হচ্ছে at least they are our sons of peaches. ওকে, আর হচ্ছে ইন্টারেস্টিং ওই যে যেটা ইনস্টিটিউশনালিজমের কথা বলেছিলাম, তুমি দেখো তুমি এখানে প্রত্যেকটা রাষ্ট্রের তুমি এখানে হিসাব করে দেখো, এখানে অসংখ্য এখানে আলাপ করা হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রের একটা কমন ক্রাইটেরিয়া হচ্ছে যে তাদের যে ক্ল্যান, তাদের যে গোত্র, তাদের যে মানে কমিউনিটি, সে গোত্রে আমাদের দেশে যেরকম আমরা এটার নাম হচ্ছে ইয়া বলি পলিটিক্যাল আদর্শ। হ্যাঁ তোমার হচ্ছে এই যে যেরকম বিএনপি আসলে নোয়াখালী থেকে মিলিটারি হেড বানাইতে হবে, হ্যাঁ আওয়ামী লীগ আসলে ফরিদপুর বা ময়মনসিংহ থেকে হেড বানাইতে হবে, তাই না, গোপালগঞ্জ থেকে বানাইতে হবে। সো এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি গুলা তোমার হচ্ছে মোস্টলি মানে এই যে সেখানে ইনস্টিটিউশনালাইজেশনের মধ্যে মারাত্মকভাবে ইট এফেক্টস। ওকে বুঝছো? এবং সেখানকার ইট ডাজন্ট, এখানে একটা ইন্টারেস্টিং আলাপ করা হয়েছে, ইট ডাজন্ট মিন যে তাদের মিলিটারি অদক্ষ বা মিলিটারি কিছু জানে না তা না, বরং দেখা যায় যে কি এই যাদেরকে তারা নিয়ে নেয় তাদের একটা চাঙ্ককে তারা বিদেশে, তুমি দেখবে যে প্রত্যেকটা মিডল ইস্টার্ন সোসাইটি, যে জর্ডান বলো, তারপর হচ্ছে তোমার এই তোমার ইজিপ্ট বলো, সৌদি আরবিয়া বলো, তাদের ছেলেপেলেরা পৃথিবীর সবচাইতে বেস্ট তোমার
এই যে মিলিটারি একাডেমি গুলা, যেমন পৃথিবীর সবচেয়ে বেস্ট মিলিটারি একাডেমি বলা হয় স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি, ব্রিটিশ স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি। সো স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি থেকে তারা ট্রেন আপ করে আসছে, তারা ট্রেন আপ সেগুলো করায়, কিন্তু তারা ওই যে বললাম না প্রফেশনালিজমটা তারা মোস্টলি সেখানে এক ধরনের এটাকে কি বলে ক্রিয়েটিজম বলে আর কি, যে হ্যাঁ তাদের সুনির্দিষ্ট গোত্র চিন্তার লোকদেরকে তারা সেখানে বসায়। কেমন বাইরের লোকদেরকে যদি বসানো হয় তারা মোস্টলি এটা ওই যে বললাম না মেরিটোক্রেসির মধ্য দিয়ে যায়, একটা প্রফেশনালিজম ডেভেলপ করে। সো প্রফেশনালিজমের দিকে যাতে না যায় তারা সেই জায়গাটা তারা এনশিওর করে। এই কারণেই কিন্তু তাদের যে স্বার্থগুলো আছে সরকারের স্বার্থগুলো রক্ষা হয়। ওকে, এই জন্য আর কি যে পুলিশের প্রধান কে হবে, অমুক ডিস্ট্রিক্টের দেখা যায় যে অনেক মেধাবী কিন্তু তাকে প্রদান করা হয় না। সে দেখা যায় যে কি তোমার হচ্ছে তার বিরুদ্ধে সিরিয়াস এলিগেশনস আছে, কিন্তু তাকেও সেই জায়গায় বসানো হয় বিকজ সে তার অনুগত, তার পক্ষের মানুষ। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। These are the issues. Okay? Any question? এখন তোমাদের কোশ্চেন শুনি। Any question? তোমরা বুঝেছো আর্টিকেলের মেইন আর্গুমেন্টটা বুঝেছো? Yes, sir. Okay, good. আচ্ছা, বাকিদের কারো কোনো কোশ্চেন? Any question? কারো কোনো কোশ্চেনই নাই? Oh my god. Novel? I have a question. হ্যাঁ বলো মাসুদা বলো। ওই যে ইন দ্য মিডল ইস্ট যে একটা সময় যে সবগুলো কান্ট্রি মিলে বললো যে তারা আর কোনো ওয়েস্টার্ন কান্ট্রিকে অয়েল দিবে না, সাপ্লাই দিবে না। ইয়েস, হ্যাঁ সাপ্লাই দিবে না। ওইটার নাম কি? ওইটা কোন সময় হয়েছিল? ওটা 1973 তে। ওটা হচ্ছে ফলোইং দ্য আরব ইসরায়েল ফোর্থ ওয়ার। আরব ইসরায়েলের সঙ্গে তাই না অনেকগুলো যুদ্ধ হয়েছে। এটাকে বলে হচ্ছে তোমার এই যে তুমি ইন্টারনেটে এটা নিয়ে খুব ইন্টারেস্টিং ডকুমেন্টারি আছে, এটা দেখে নিও। হ্যাঁ 1973 তে এটা হয়েছে, বুঝছো? তো 70s ওয়ার ছিল না এটা? 73 তে 73 ওই সময়ে তো যুদ্ধটা তো 73 তে হইছে আর কি ওই সময়। হ্যাঁ এটা 73 তে 73 ডকুমেন্টারিটা কি দিয়ে সার্চ দিব? 1973 ওয়েল ক্রাইসিস দিয়ে সার্চ দিলেই পাবা। ওকে 1973। ওকে তারা এইটা তো খুব এটা তো মনে করলে আজকে যদি বলে যে আমার ভাত বন্ধ করে দেওয়া হবে, তাই না? বুঝতেছো না এটা কি পরিমাণ রিঅ্যাকশন হবে, তাই না? আমার মধ্যে ধরো বাংলাদেশ আজকে খাওয়ার ভাত বন্ধ করে দেওয়া হবে, ওয়েস্টার্ন ইউরোপ তাই না, ইউরোপ তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো চলছেই তেলের মধ্য দিয়ে। আমি তেল বন্ধ করেছি, থিংক অ্যাবাউট এটা তো একদম মানে এটা খুব সিরিয়াস ইস্যু না তাদের কাছে। সো এই তেলস্রোর রাজনীতিটা পুরা ইউরোপ মানে পুরো মিডল ইস্টকে একদম শেষ করে দিচ্ছে, বুঝছো? এখন তো ওদের মানে এখন তো তেলের বাজারটা তো পড়ে গেছে জানো কিনা, কারণ এখন অলরেডি নানান তোমার হচ্ছে ওয়েস্টে নানান সোর্স অলরেডি আবিষ্কার হয়ে গেছে, তাই না? জ্বালানির অসংখ্য, তাই না? জ্বালানির এনার্জি তো এখন হিউজ অল্টারনেটিভ সোর্সেস অলরেডি তোমার হচ্ছে ডিসকভার্ড। এজন্য দেখো তেলের বাজারটা কিন্তু আস্তে আস্তে পড়ে গেছে। ওয়েস্টে এই মিডল ইস্টে আস্তে আস্তে ক্রাইসিস আবার দেখা দিবে। ইয়েস প্লিজ, এনি কোশ্চেন? এনি কোশ্চেন? মাশায়েক মাশায়েক এনি কোশ্চেন? নো স্যার, মানে এখন এইটুকু বেশ স্ট্রেট ফরওয়ার্ড, এইখান থেকে আর কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ। আর তোমাদের সঙ্গে আমি হচ্ছে আমাদের ক্লাস টাইমে থার্সডে আই উইল মানে টেক এ কুইজ 15 মিনিটস এর। ওকে, কেউ যদি 15 মিনিটস এ না শেষ করতে পারো তোমাকে আমি আবার নিব। আমি 15 মিনিটস এর বেশি মানে আমি টাইম দিব না। ওকে স্যার, স্যার অবজেক্টিভ কয়টা থাকবে? 10-15টা থাকবে। ওকে স্যার এখানে একটা কথা ছিল স্যার, 15টা অবজেক্টিভের জন্য যদি 15 মিনিট একটা পড়তেও তো স্যার একটু 1-1.5 মিনিট লাগে। কিন্তু মানুষজন বলে যে তোমাদেরকে যদি আমি কোশ্চেন দিই তোমরা কি করো, যেটা আমি নিজে দেখেছি। একটা ছেলে কি করছে জানো, একবার সে কি করছে একটা ফেক আইডি থেকে মানে হচ্ছে ক্লিক করে রাইট আনসার গুলো জেনে নিছে, বুঝছো? হ্যালো, একটা ফেক জিমেল আইডি থেকে। ও মাই গড, আমি এই জিনিসটা দেখার পরে আমি তো খুবই সারপ্রাইজ হয়ে গেছি। আমি কখনো
আমার স্টুডেন্ট এইভাবে আনএথিক্যাল চর্চা করবে আমার সঙ্গে, এটা মানে ইট রিয়েলি হার্টস। স্যার তাহলে একটা কাজ করতে পারেন, এইগুলো গুগল ফর্মসে অ্যানসার হাইড করার একটা অপশন আছে স্যার, যে আমরা সাবমিট করলেও আমরা অ্যানসার বুঝবো না, আপনি পরে মার্কটা দিয়ে দিলেন না হলে স্যার, তাহলে জি স্যার, এটা করলে স্যার আমাদের জন্য ভালো হয়। স্যার 15 মিনিটে 15টা স্যার, আমাদের একটু টাইম দরকার। আপনি লাগলে সাথে সাথে রেজাল্টটা পাবলিশ না করেন, আমরা সাবমিট করলাম, আপনি পরে আলাদা করে দিয়ে দেন। আচ্ছা, আই উইল ডু ইট। না, সেটা তো আমি করেছি, কিন্তু এরপরও আমি যেটা শুনেছি যে কয়েকজন কি করে নিজেরা মেসেঞ্জার গ্রুপে গিয়ে অ্যানসার আরেকজনকে বলে ফেলে, মানে এটা আমি একদম শুনেছি। মানে এটা ইট রিয়েলি হার্টস মি। এগুলো আমি জানি, আমি এক্সপেক্ট করি যে তোমরা এগুলো করবে না। আমি 10টা কোশ্চেনের জন্য 15 মিনিট করে দিব, ওই হিসেবে করে ফেলবো। ওকে, সো প্লিজ ডোন্ট সেন্ড লেটার। ওকে 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 স্যার। আর রেজিম টাইপ এন্ড রেজিম ভেরিয়েশন এই জায়গা থেকে, এবং ইভাভেলিনের আর্টিকেল সহ। ওকে, রেজিম টাইপস থেকে একদম ইভাভেলিনের আর্টিকেল পর্যন্ত হচ্ছে আমাদের কুইজ। ওকে স্যার, তাহলে শুরু থেকে মানে 5 সম্পূর্ণটা তাহলে? হ্যাঁ, 5 and 6, উইক 5 and উইক 6। স্যার হ্যাঁ বলো। আমি আগের ক্লাসটা মিস করছি, ওইটার কি স্যার রেকর্ডিং ছিল? ইয়েস ছিল, আমি দিব। ওকে জি স্যার, এই দরকার ছিল। স্যার আরেকটা কথা, মিড টার্ম নিয়ে একটা কথা ছিল স্যার। মিড টার্মটা স্যার কি মিড টার্ম নিয়ে আমাদের কালকে মিটিং আছে, বৃহস্পতিবার 3টা থেকে 4টা। সো আমরা 5টা বাজে হচ্ছে সেদিন হচ্ছে নিয়ে। আচ্ছা, তোমাদের তো আমি ক্লাস টেস্টার দিতে হবে, রিটার্ন তো আমি দিই নাই। ও মাই গড, আমি এটা বসবো এই সপ্তাহে শেষ করে ওইটা ওটা অবশ্যই, কারণ আইডিয়া পাইতাম যে ওটা অবশ্যই মিডের আগে, সেটা অবশ্যই আই নিড টু ফিনিশ দ্যাট ওয়ান। আদারওয়াইজ তোমাদের যে ইস্যুস গুলো আছে অ্যাসাইনমেন্ট রাইটিংস এর ক্ষেত্রে, সেগুলো না হলে তোমরা আবার মিড টাইম আবার একই ভুল করবা। হ্যাঁ, যাতে একই ভুলগুলো যাতে না হয়। সো আমি দেখি, আমি তাহলে থার্সডেতেই আমি তোমাদেরকে এটা একসঙ্গে এটা শেষ করে আমি তোমাদের মিডের রেজাল্ট, সরি কুইজ 1 এর রেজাল্টটা পাবলিশ করে দিব। ওকে ওকে জি স্যার, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। হ্যাঁ, আপনিও। থ্যাংক ইউ।